যেদিন ইলেকশন হচ্ছে 28 তারিখে হঠাৎ করে নিপুণ প্যানেল বুঝলো যে যারা ভোটার আসছে তারা সব জায়েদ খান প্যানেলের। নিপুণ বলার পরে আমাকে টেলিফোন ধরিয়ে দিল, বলো। আমি বললাম কে এটা? এটা শেখ সেলিম সাহেব। তখন আমি বললাম স্যার কী খবর? কয়েকে আপনি নির্বাচনটা বন্ধ করে দেন। আমি বললাম স্যার নির্বাচন তো বন্ধ করার মতো কোনো পরিবেশ এখনও এই কেন্দ্রে হয়নি। আমার স্বরাষ্ট্রমন্ত্রীর আমাকে এসএফ অলি এসে বললো আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন ধরলেন না? আমি না, তো আমি তো দেখি নাই, ফোন তো আমার কাছে ছিল না। আসলে আমার কাছে ফোন ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন টেলিফোন করেছে আমাকে সরাসরি, আমরা যারা উচ্চ লেভেলের কর্মকর্তা থাকে ফার্স্ট গ্রেডে তাদের কিন্তু সকল মন্ত্রীদের টেলিফোন নাম্বার থাকে, আমি ইচ্ছে করে ধরিনি। এভাবে অনেকবার করা হলো, তারপর আমাকে ভয়ভীতি দেখানো হলো, আমি চেঞ্জ করিনি। আমাকে বললো যে আপনি জানেন আপনি আলো বাতাসের মুখ দেখতে পারবেন না, সেই ব্যবস্থা করা হবে। আমি তখন ভেবেছিলাম আমাকে হয়তো আটক করা হবে জেলখানায়, কিন্তু এখন বুঝছি যে আলো বাতাসের মুখ যে দেখতে পারবো না সেটা হলো আয়নাঘর। তখন কিন্তু আয়নাঘর সম্পর্কে জানতাম না। আয়নাঘর তাও আমি কোনো নথি স্বীকার করিনি। তারপর আমাকে একটা টাকার অফার দেওয়া হলো, সেটাও আমি চললাম না। তারপর আপনারা তো জানেন যে আমি 5 বছর নির্বাচন কমিশনার ছিলাম এবং গত 2022 সাল আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম। এবং 2022 সালে যে ইলেকশন হয়েছিল তা সুন্দরভাবে হয়েছে, আপনারা মিডিয়ার সবাই জানেন। কিন্তু রেজাল্ট দেওয়ার পরও তা সঠিকভাবে হয়, কিন্তু এর মাঝে কিন্তু অনেক ঘটনা ঘটে, এর পরেও ঘটনা ঘটে এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, যেটা আজ পর্যন্ত যায়নি। এটার নেপথ্য কাহিনী আপনারা অনেকেই জানেন, কিন্তু তখন হয়তো প্রকাশ করেননি বিভিন্ন কারণে। এখানে আপনারা জানেন যে, এবং এই খবরে প্রকাশ পেয়েছে আমার সেদিন প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা প্রকাশের পর, যে আমার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। আপনারা দেখেছেন, অনুমানও করেছেন, জানতেনও, কিন্তু মিডিয়া বাতিলের ভয়ে আপনারা প্রচার করেননি। আপনারা জানেন যে 2টি প্যানেল ছিল, একটির মধ্যে সাধারণ সম্পাদক ছিলেন জায়েদ খান, আরেকটির মধ্যে ছিল নিপুণ। এবং এই 2টি পদ নিয়ে কিন্তু তাদের মাঝে বেশি আলোচনা ছিল। অনেকগুলি ব্যবস্থা করা হয়, একটা নিরপেক্ষভাবে সবগুলি ব্যবস্থা করি এবং প্রতিদিনই কিন্তু আমরা বিভিন্ন চ্যানেলে সামনে আমরা কিন্তু ব্রিফিং দিতাম। সেদিন যেদিন ইলেকশন হচ্ছে 28 তারিখে হঠাৎ করে নিপুণ প্যানেল বুঝলো যে যারা ভোটার আসছে তারা সব জায়েদ খান প্যানেলের। কেন কারা কোন ভোটের তারা কিন্তু সবাই জানে, যে ফাইটাররা কোন গ্রুপে আছে, ড্যান্সাররা কোন গ্রুপে আছে। তখন সে ভাবলো যে তার ভোটাররা আসছে না এবং আসবে না। তখন সে বলল যে সেখানে জায়েদ খান মানুষকে প্রভাবিত করছে। পরে আমি নির্বাচন কমিশনারকে পাঠালাম এবং সেই বাসটা বলল যে দুটো দলই এখানে ছিল সরিয়ে পড়েছে। তারপর আমাকে বলল যে নির্বাচন বন্ধ করে দেন। আমার নির্বাচন বন্ধ হওয়ার মতো কোনো অবস্থা তো হয়নি। তখন তিনি বললেন যে একটু পরে বলেন যে আলাপ করেন। পরে আমি বললাম কে? শেখ সেলিম সাহেব। পরে আলাপ করলেন, বললেন যে নিপুণ প্রথম বলল। নিপুণ বলার পরে আমাকে টেলিফোন ধরিয়ে দিল, বলো। আমি বললাম কে এটা? এটা শেখ সেলিম সাহেব। তখন আমি বললাম স্যার কী খবর? কয়েকে আপনি নির্বাচনটা বন্ধ করে দেন। আমি বললাম স্যার নির্বাচন তো বন্ধ করার মতো কোনো পরিবেশ এখনও এই কেন্দ্রে হয়নি, কারণ এটা বন্ধ করে দেন। এবং আপনি জানি যে আপনি নির্বাচনে থাকলে কিন্তু নিপুণ পাশ করতে পারবে না, কারণ আপনি যখন দাউদকান্দি ইউনো ছিলেন তখন আমার মিসেসের ভাই দাঁড়িয়েছিল এবং আমরা অনেক প্রভাব বিস্তার করেও আপনার কাছ থেকে রেজাল্ট পরিবর্তন করে তার পক্ষে আনতে পারিনি। এবং এতে আমি এবং আবুল কালাম আজাদ, যিনি একসময় তথ্য সচিব মন্ত্রী ছিলেন, তিনিও আপনার উপর খ্যাপা, এবং এর জন্য আপনাকে কিন্তু বিটিভিতে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। আবুল কালাম আজাদ তখন মন্ত্রী এবং মোয়া হামিদের কথায় আপনাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। আমি স্যার আমি এটা এখনও পারবো না, আমি কারো পক্ষে কাজ করবো, আমি নিরপেক্ষভাবে করবো। তারপর আমাকে কিন্তু ইলেকশন হলো। তারপর এভাবে কয়েকবারই সোহান সাহেব ছিলেন, উনি বলতেন নেন আলাপ করেন। আমি আসলেই বুঝতাম যে এটা শেখ সেলিম সাহেব করেছেন। আমি বলতাম একই কথা যে স্যার এখনও পরিস্থিতি তেমন হয়নি, আইন প্রয়োগকারী সংস্থা আছে এবং সুন্দরভাবে ইলেকশন হচ্ছে, করা বন্ধ করা সম্ভব না। তারপর যখন গণনা শুরু হলো, আমি গণনা শুরু করলাম, তখন প্রথম দিকে যে ভোটগুলো আসছে দেখা যায় সমান, তখন তারা ভালো ছিল এবং দুই পক্ষেরই কিন্তু 6 জন ব্যক্তি ছিল। এবং ওই সময় সোহান সাহেব এসে বলে যে শেখ সেলিম সাহেব বলেছেন আমাকে এই ভোট গণনার সময় থাকতে হয়। আমি বললাম না, আপনি তো থাকতে, আপনি তো আপিল ভোট, আপনি আমার আপিল ভোট, আপনি তো থাকতে পারবেন না। তবু তিনি বললাম আমি থাকবো। আমি বললাম না, আপনি থাকলে আমি ভোট গণনা করবো না। আপনি জানতাম সে যখন সারাদিন আমাকে অনেকবার শেখ সেলিম সাহেবের টেলিফোন আমার হাতে দিয়েছে, তখন সন্তুষ্ট সে এখানে প্রভাব বিস্তার করবে এবং ভোট সে এমনভাবে করবে যে এতক্ষণ যে সুন্দর ভোট দিয়েছি সেটাকে বাতিল করার মতো ব্যবস্থা করবে। ওনাকে রাখা হয়নি, পরে ভোট গণনা হচ্ছে।
তারপর শেষের দিকে দেখা গেল যে মানে এই জায়েদ খান 13 ভোটের বেশি পেয়েছে তার চেয়ে। এর মধ্যে নিপুণের 16টি ভোট কিন্তু নষ্ট হয়েছে, জায়েদ খানেরও 12টি ভোট নষ্ট হয়েছে। তারপর দেখা গেল যে সে বলল যে এবং একসময় আমাকে সরাসরি নিপুণ টেলিফোন করলো রাত 2টা 2:30টার মধ্যে, এবং তখন বললো এই কল রেকর্ড কিন্তু পাওয়া যাবে যে আপনি আমার যে বাতিল হয়েছে ভোটগুলো সেটা আমার পক্ষে কাস্ট করে দেন, আমাকে এটা সম্ভব না। পরে আবার শেখ সেলিম স্যার আমাকে টেলিফোন করলেন এবং বললেন যে ওটা করে দেন। পরে বললাম যে কোনো করে আপনি তো বিএনপি, আপনি করবেন না, আপনি বিএনপি মুখী এবং এর জন্য আপনার প্রমোশন হয় না জানেন। আমাকে হ্যাঁ, আমাকে বিএনপির অপবাদ দিয়ে আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু আমি সচিবও হতে পারি নাই, সিনিয়র সচিবও হতে পারি না। আমার পরের সিরিয়াল 300 জন পরে তারাও কিন্তু সচিব হয়েছে এবং একটা ভালো পোস্টিংও পাইনি, আমি জানি এটা। এবং আমাকে কালো তালিকাভুক্ত করেছে 15 বছর আওয়ামী লীগের আমলে কিন্তু আমি একটি নাটকও বিটিভিতে অভিনয় করতে পারিনি, যদিও আমি বিশেষ শ্রেণীর শিল্পী হিসাবে, বিশেষ গ্রেডের শিল্পী হিসাবে আমার প্রতি মাসে 2টি নাটক করা হতো, সেটাও বাতিল হচ্ছে, অন্য চ্যানেলে কাজ করছি আমি। তারপর আমাকে বললো ভয়ভীতি দেখো আপনার করা আমাকে সম্ভব না। তারপর আমাকে বললো যে আপনি জানেন আপনি আলো বাতাসের মুখ দেখতে পারবেন না, সেই ব্যবস্থা করা হবে। আমি তখন ভেবেছিলাম আমাকে হয়তো আটক করা হবে জেলখানায়, কিন্তু এখন বুঝছি যে আলো বাতাসের মুখ যে দেখতে পারবো না সেটা হলো আয়নাঘর। তখন কিন্তু আয়নাঘর সম্পর্কে জানতাম না। আয়নাঘর তো তাও আমি কোনো মানে নথি স্বীকার করিনি। তারপর আমাকে একটা টাকার অফার দেওয়া হলো, সেটাও আমি চললাম না। তারপর আমি ভোট দিয়ে রেজাল্ট দিয়ে গেলাম। তারপর আমি জানতাম, আমাকে বললো যে সেখানে কিছু ফোর্স দু একজন আসলে আমার খুব কাছের লোক এবং এই ময়মনসিংহ বাড়ি, তারা বললো স্যার আপনাকে অ্যারেস্ট করতে পারে, আপনি কিন্তু আপনার বাসায় ঘুমাবেন না। পরে কিন্তু আমি সেদিন আমার বাসায় আসিনি, আমি চলে গিয়েছি মানে মোহাম্মদপুর একটি বাসায়, আমার বন্ধুর বাসায়। তখন তারা ঠিকই গিয়েছে, তারা জানতো, তখনও জানতো যে আমি সোবানবাগ কোয়ার্টারে থাকি। সোবানবাগ কোয়ার্টার কয়েছে স্যার তো গত মাসে কোথায় চলে গেছে, জানি না কোথায় উনি চলে গিয়েছেন। তারপর আমাকে বেশ করে খোঁজা হয়েছে, কিন্তু আমি সেখানে আমার স্বরাষ্ট্রমন্ত্রীর আমাকে এসআইএফ অলি এসে বললো আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন ধরলেন না। আমি না, তো আমি তো দেখি নাই, ফোন তো আমার কাছে ছিল না। আসলে আমার কাছে ফোন ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন টেলিফোন করেছে আমাকে সরাসরি, আমরা যারা উচ্চ লেভেলের কর্মকর্তা থাকে ফার্স্ট গ্রেডে, তাদের কিন্তু সকল মন্ত্রীদের টেলিফোন নাম্বার থাকে, আমি ইচ্ছে করে ধরিনি। এভাবে অনেকবার করা হলো। তারপর আমাকে ভয়ভীতি দেখানো হলো, আমি চেঞ্জ করিনি। তারপর বলতে পারেন যে তারপর কিভাবে আপিল, হ্যাঁ আপিল করার একটা নিয়ম আছে, সেটা আপিল করেছে, পুনর্গণনার জন্য আপিল করেছে। পরে আপনারা বলতে পারেন যে তারপর নির্বাচনের রেজাল্টটা কিভাবে চেঞ্জ হলো, তাহলে কি আপনি ভুল গণনা করেছিলেন? না। আপনি কি বিএনপি দ্বারা প্রভাবিত হয়ে আপনি নিপুণকে ফেল করেছেন? না, আমি বিএনপি না, আমি আওয়ামী লীগ না, আমি ন্যায়নীতি করি বলে আমার প্রমোশন হয় নাই, আমি সচিব হতে পারিনি, আমি মানে সিনিয়র সচিব হতে পারিনি। আমার যখন এটার বিরুদ্ধে তারা আপিল করার বিধান আছে যে এটা পুনঃগণনার একটা আবেদন করতে পারে, সে পুনঃগণনার একটা আবেদন করলো। আপিল কমিটি এবং নির্বাচন কমিশন একসাথে কিন্তু সে ভোট গণনা করার কথা, কিন্তু আমাকে থ্রেট দেওয়া হলো আমি যেন সেদিন এফডিসিতে না যাই, কারণ তাদের একটা উদ্দেশ্য ছিল এফডিসিতে গিয়ে একটি ব্যালটে উল্টা সিল দিয়ে হয়তো জায়েদের কয়েকটা ব্যালট নষ্ট করে দিলে তাহলে তো ভালো মানে নিপুণ জিতে যাবে। আমাকে যেতে দেওয়া হলো না, যেতে চাইলাম, যেতে দেওয়া হলো না, আমাকে ভয়ভীতি দেখলো, আমি বাসা থেকে তখন চলে গেলাম। তারপর গণনা হলো, কয়েকবার গণনা করেছে সবার সামনে, কিন্তু ওখানে কোনো 2 নম্বরে কাজ করতে পারেনি। যখন দেখা গেল যে আমি যে রেজাল্ট দিয়েছি ওই রেজাল্টে একটা ভোটও বাড়েনি, একটি ভোটও কমেনি, একটা ভোট বাতিল ভোটকে বৈধ করতে পারেনি, একটি বৈধ ভোটকেও বাতিল করতে পারেনি। তাই আমি বিএনপি দ্বারা প্রভাবিত হয়ে, আমি বিএনপি মতাদর্শী বলে কিন্তু এই কাজটি করিনি। তারপর এটার পর আমাকে বলল যে আপনি তাহলে আসল রেজাল্টটা বের করবেন না, আপনার রেজাল্ট দেওয়ার কথা কবে? আমি কই 29 তারিখে আছে যে আপিল বোর্ড দেখে যে সিদ্ধান্ত দেবে, তার প্রেক্ষিতে আমি 30 তারিখে বিকেল 5টার সময় আমাকে রেজাল্ট দিতে হবে। ঠিক আছে, আপনার রেজাল্ট দেন না, আমরা না বলা পর্যন্ত। তখন কিছু গোয়েন্দা সংস্থার লোক আমার সাথে যোগাযোগ করলো, তারা সরকারি কর্মকর্তা কর্মচারী, সরকারের কথা শুনতে হবে, দলীয় সরকারের কথা শুনতে হবে, তারা ওইভাবে বলল। তারপর 30 তারিখে আমাকে একটি গোয়েন্দা সংস্থার অফিসে সকাল থেকে রাত্র পর্যন্ত আটকিয়ে, বলবো না এটা আটক, আমি অতিরিক্ত সচিব বলে আমাকে সসম্মানিত রেখেছে, খাওয়া দাওয়া করেছে, কিন্তু আমাকে কারোর সাথে কথা বলতে দেয়নি, কারোর সাথে দেখা করতে দেয়নি।